হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি হালিশহর। তো আসুন তবে যাওয়া যাক। এই হালিশহর যাওয়ার জন্য আমি এখন যাত্রা শুরু করেছি দমদম রেলওয়ে স্টেশন থেকে। তো আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তো শিয়ালদা থেকেও আসতে পারবেন। তো আমি যাচ্ছি দমদম স্টেশন থেকে। আমি এখন এই দমদম রেলওয়ে স্টেশন থেকে হালিশহরের উদ্দেশ্যে রওনা দেব। তাদের যাওয়ার জন্য দমদম রেলওয়ে স্টেশন থেকে ব্যারাকপুর লোকাল এবং নৈহাটি লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠবেন, উঠে আপনারা হালিশহর স্টেশনে নামবেন। তারপরে ওখান থেকে কিভাবে যেতে হবে, ওখানে পৌঁছানোর পরে সম্পূর্ণটা এই ভিডিও আপনাদের তুলে ধরবো। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধক রামপ্রসাদ সেনের ভিটা বাড়িতে। তো এটা দেখছেন দমদম জংশন। এই দমদম জংশন থেকে আমি যাত্রা শুরু করলাম। তো এটা হচ্ছে গিয়ে 1 নম্বর রেলওয়ে স্টেশন। 1 নম্বর রেলওয়ে স্টেশন থেকে বেশিরভাগই সময় এই 1 নম্বর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ে। তো এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দমদম জংশন। তো আমার ট্রেন আসছে, এখন এই ট্রেনে উঠেই আমি হালিশহরে যাব। আমার ট্রেন দিয়েছে শান্তিপুর লোকাল। শান্তিপুর লোকালে করে আমি এখন হালিশহর স্টেশনে নেমে যাব। আমার ট্রেন এখন স্টেশনে ঢুকছে। আমি এখন দমদম থেকে ট্রেনে উঠে এখন আমি যাত্রা শুরু করেছি হালিশহর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি হালিশহর। ট্রেনটা এই দমদম স্টেশন থেকে ছেড়ে দিল। তো আমি এখন যাত্রা শুরু করলাম হালিশহর রেলওয়ে স্টেশন। আমি আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি হালিশহর। তো আমি হালিশহর যাওয়ার জন্য আমি যাত্রা শুরু করছি দমদম রেলওয়ে স্টেশন থেকে, মানে দমদম জংশন থেকে, এবং সেখান থেকে আমি এখন শান্তিপুর লোকাল ধরেছি। সেখান থেকে এখন এই শান্তিপুর লোকাল ধরে আমি যে হালিশহর রেলওয়ে স্টেশনে নামবো। তারপরে ওখান থেকে অটো বা টোটো যেটা পারবো সেটা করে আমি আপনাদেরকে নিয়ে যাব হালিশহর রামপ্রসাদ ভিটাবাড়িতে। যাত্রা শুরু করেছি দমদম জংশন থেকে। তো আপনারা চাইলে শিয়ালদা থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে আসার জন্য আপনারা নৈহাটি লোকাল এবং ব্যারাকপুর লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠবেন, উঠে আপনারা হালিশহর স্টেশনে নামবেন। দমদম স্টেশন ছেড়ে দেওয়ার পর প্রথম স্টেশন বেলঘড়িয়া। এই বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন পুনরায় যাত্রা শুরু করে দিল হালিশহরের উদ্দেশ্যে। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি হালিশহর। আমার ট্রেনটা ছুটে চলেছে হালিশহরের উদ্দেশ্যে। তো আমাদের দমদম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে আমাদের প্রথম স্টেশন বেলঘড়িয়া, তারপরে আগরপাড়া। তো আমরা এখন আগরপাড়ায় এসে পৌঁছেছি। তো এখান থেকে এই আগরপাড়া রেলওয়ে স্টেশন থেকে আবার আমার ট্রেনটা যাত্রা শুরু করে দেবে হালিশহরের উদ্দেশ্যে। আমার ট্রেনটা এখন আবার পুনরায় যাত্রা শুরু করে দিল হালিশহরের উদ্দেশ্যে। আমি আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি হালিশহর। আপনারা হালিশহর স্টেশনে যাবার জন্য দমদম থেকে ট্রেন ধরবেন বা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন। ব্যারাকপুর লোকাল এবং নৈহাটি লোকাল বাদ দিয়ে আপনারা যে কোনো ট্রেন ধরে আপনারা হালিশহর স্টেশনে নামতে পারবেন। আমি দমদম থেকে যাত্রা শুরু করেছি। দমদম থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে প্রথম স্টেশন বেলঘড়িয়া, তারপরে আগরপাড়া, তারপরে সোদপুর, এরপরে আসছে খড়দাও, খড়দার পরে টিটাগড়, টিটাগড়ের পরে ব্যারাকপুর। তো এখন আমি শ্যামনগর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম এবং শ্যামনগর থেকে এখন ট্রেন আমাদের ছেড়ে দিল। এখন আমাদের ট্রেন আবার পুনরায় যাত্রা শুরু করে দিল হালিশহরের উদ্দেশ্যে।
আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি হালিশহর। এখন আমার ট্রেনটা জগদ্দল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। কাকিনাড়া রেলওয়ে স্টেশন থেকে এখন আমাদের ট্রেনটা আবার পুনরায় যাত্রা শুরু করলো হালিশহরের উদ্দেশ্যে। এবার আমি এসে পৌঁছালাম নৈহাটি জংশন, নৈহাটি রেলওয়ে স্টেশনে। এই নৈহাটি রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টেশনই হচ্ছে হালিশহর। সেই হালিশহরেই আমি নেমে যাব এবং সেখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়িতে। এখন এই নৈহাটি জংশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল এবং এই নৈহাটির পরবর্তী স্টেশনই হচ্ছে হালিশহর। সেই হালিশহরে নেমে আপনাদেরকে নিয়ে যাব সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়িতে। তো এই নৈহাটি জংশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো হালিশহর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এখন আমি এসে হালিশহর রেলওয়ে স্টেশনে নামলাম। এবার এখান থেকে বেরিয়ে আমি টোটো বা অটো স্ট্যান্ডে যাব, সেটা আপনারা দেখতে থাকুন কিভাবে যাচ্ছি এবং কিভাবে যেতে হবে। ওই হালিশহর রেলওয়ে স্টেশনে নেমে এখন আমি অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই অটো বা টোটো ধরে আমি আপনাদেরকে নিয়ে যাব সাধক রামপ্রসাদ সেনের ভিটাবাড়িতে। এটাই হচ্ছে হালিশহর রেলওয়ে স্টেশন। তো স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসে এখানে আপনি দেখবেন 1 নম্বরে টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার থেকে এখান থেকে আস্তে আস্তে আপনারা নিচে নেমে যাবেন। নিচে নেমার পরে কিছুটা এগিয়ে যাওয়ার পরে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড। এই 1 নম্বর টিকিট কাউন্টার থেকে আমি এখন বেরিয়ে নিচে যাচ্ছি। আপনারা যদি ব্রিজ থেকে আসতে চান ব্রিজ থেকেও আসতে পারবেন। তো এটা হচ্ছে হালিশহর রেলওয়ে স্টেশন। এখান থেকে এখন বেরিয়ে টোটো স্ট্যান্ডে বা অটো স্ট্যান্ডে যাচ্ছি। এখানে স্টেশন থেকে বেরোনোর পরেই বাঁদিকে দেখতে পারবেন একটা শনি কালী মন্দির। তো হালিশহর স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিছুটা এগিয়ে যাবেন গঙ্গার পাড়ের দিকে। তো কিছুটা বেরিয়ে আসার পরেই আপনারা টোটো এবং অটো দুটো স্ট্যান্ডই এক জায়গায় পেয়ে যাবেন। আমি এখন হালিশহর অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। তো আমার এই অটোটাই এখন যাবে রামপ্রসাদ ভিটাবাড়িতে এবং রামপ্রসাদ এখনও লোক হয়নি। লোক হওয়ার পরে আমি এই অটোতে উঠে আমি যাব রামপ্রসাদ ভিটাবাড়িতে এবং যেতে যেতে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরবো এবং ওখানে মন্দিরে যে অবশেষে সব কিছু আপনাদেরকে বলে দেবো। কিছু ঐতিহাসিক ঘটনা এবং রামপ্রসাদ সেনের পুরো জীবনী এবং যতটা পারবো আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। আমি রামপ্রসাদ ভিটে যাওয়ার অটোতে উঠে বসলাম। তো এই অটো স্ট্যান্ড থেকে এখন আমার অটো যাত্রা শুরু করলো রামপ্রসাদ সেনের ভিটার উদ্দেশ্যে। তো আপনারা সঙ্গে থাকুন, আপনাদের একে একে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। হালিশহর স্টেশনেই এখানে দেখতে পাচ্ছেন রামপ্রসাদ সেনের একটা বড় মূর্তি এখানে করে রেখেছে। আমি হালিশহরে এখন এসেছি। তো হালিশহরে এসে এখানে দেখতেই পাচ্ছেন যে হালিশহরে ঢুকতেই এখানে গেটের সামনে একটা রামপ্রসাদ সেনের বড় মতন মূর্তি এখানে করে রেখেছে। তো এই হচ্ছে রামপ্রসাদ সেন। হালিশহরে ঢুকতেই যেখানে হালিশহর বড় মতন একটা গেট আছে তার পাশেই দেখুন এখানে একজন
ফুল গাছ বিক্রি করে। দীর্ঘ বহুদিন ধরে আমি এখানে লক্ষ্য করেছি এনাকে এই গাছ বিক্রি করতে। তো আপনারা যদি কখনও কোনো গাছ বা বাড়িতে গাছ লাগানোর কোনো ইচ্ছা থাকে বা শখ থাকে, আপনারা এখানে আসবেন, এর কাছ থেকে গাছ নেবেন এবং সব থেকে ভালো ভালো গাছ দেয় এবং অনেক বছর ধরে এখানে গাছ বিক্রি করছে, ঠিক এই জায়গাটাই বসে। তো আপনারা যদি গাছ নিতে চান তো এখানে এসে আপনারা গাছ নিয়ে যাবেন। যে কী গাছ এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়? আমার কাছে সব রকমের গাছ পাওয়া যায়। আমার কাছে মানে ফলের গাছ থেকে ফুলের গাছ থেকে সব রকমের গাছই পাওয়া যায়। যে কোনো গাছের অর্ডার করলে আমি প্রত্যেকটা গাছ বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তো আপনারা যদি এখানে আসেন, এখানে এসে এনাকে বলার পরে আপনারা যদি গাছ কিনতে চান তো সেই গাছ এনাকে বললে পরে যে গাছই নেবেন আপনাদেরকে এনে দেবে। এবার দেখুন আমি হালিশহরে প্রবেশ করছি। হালিশহর পৌরসভার আন্ডারে। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি। অবশেষে আমি এসে উপস্থিত হলাম রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি, হালিশহর। তো আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে রামপ্রসাদ সেনের ভিটাবাড়ি। তো আমি এখন এখানে প্রবেশ করব আর একটুখানি পরে, এখনও পর্যন্ত গেটটা খুলেনি, গেটটা খুললেই আমি এখানে প্রবেশ করব, আপনাদের সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দেবো। এখানে পুজো দিতে গেলে কি করতে হয়, পুজোটা কখন শুরু হয়, কখন থেকে কখন পর্যন্ত চলে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে দেবো, সঙ্গে থাকবেন। মন্দিরের ঠিক সামনের দেওয়ালেই রয়েছে রামপ্রসাদ সেনের কালী ভক্ত জীবনের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে চিত্র আকারে। প্রথমে রয়েছে রামপ্রসাদ মা কালীর মন্দিরে জবা ফুল দিয়ে পুজো দিচ্ছে এবং তারপরে রয়েছে রামপ্রসাদ সেন রাজা কৃষ্ণচন্দ্রের শিরস্থায়ী হিসাবের খাতায় শ্যামা সঙ্গীত লিখছে এবং মায়ের মূর্তি মাথায় নিয়ে রামপ্রসাদ তার নিজের লেখা শ্যামা সঙ্গীত গাইতে গাইতে গঙ্গায় বিলীন হয়ে যাচ্ছে এবং তারপরে রয়েছে রামপ্রসাদ তার বসত ভিটায় ওইখানেই যে পঞ্চবতী গাছটি রয়েছে সেখানেই বেড়া বাঁধতে গিয়ে সেখানে কন্যারূপে মা কালীকে দর্শন করেছে। এবার আমরা রামপ্রসাদ সেনের ভিটাবাড়ির সামনে চলে এসেছি। তো এইটাই হচ্ছে রামপ্রসাদ শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির বা রামপ্রসাদের ভিটাবাড়ি। এখানে রামপ্রসাদ মন্দিরে আমি প্রবেশ করতে পারলাম না, কারণ মন্দিরে ক্যামেরা করতে গেলে আগের থেকে পারমিশন নিয়ে তারপরে যেহেতু আমি আগের থেকে পারমিশন করাইনি এই মন্দিরে প্রবেশের অনুমতি আমাকে দেয়নি। তো আমি আপনাদেরকে দূরের থেকে বাইরের থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখতে দিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মূর্তি। এই মায়ের মূর্তিটি পশ্চিম পাথরের দ্বারা নির্মিত। মন্দিরের বাইরেই রয়েছে একটি তুলসী বন। তারই পাশে রয়েছে পঞ্চবতী, যেই পঞ্চবতীর নিচে বসেই রামপ্রসাদ সেন মায়ের ধ্যান করতেন। এই পঞ্চবতীর বয়স প্রায় 450 বছরের পঞ্চবটিরই একটা শিকড় এসে এখানে উপর থেকে নেমেছে, সেটাই এখন সামনে একটা আলাদা গাছ উঠে তৈরি হয়েছে। তো এটাও বয়স আনুমানিক 450 বছর, যেটি ওই মূল গাছের একটি অংশ। এবার আমি আপনার মন্দিরে ডান সাইডে যেটা এখন দেখতে পাচ্ছি মাঠ মতো হয়েছে, তো যেটা আগে
দেখুন কত সুন্দর কচ্ছপ আপনারা এই পুকুরে ভেসে ভেসে উঠেছে আপনারা দেখতে পাবেন। এই সেই পুকুর যে পুকুরে রামপ্রসাদ সেন নিত্য স্নান করে মা কালীর পুজো যে পুকুরে রামপ্রসাদ সেন নিত্য স্নান করে মা কালীর পুজো দিতেন। এই ঘরটি হচ্ছে রামপ্রসাদ সেনের ধ্যানের ঘর। এখানে বসে রামপ্রসাদ সেন ধ্যান করতেন মা পাশেই প্রথমে পঞ্চবটি যে বটগাছটি সেটা আরও কিছুটা অংশ দূর থেকে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বটগাছটার বয়স আনুমানিক 450 বছরেরও বেশি। ও আমি এসে একজনের সঙ্গে কথা বলছি, এই মন্দিরের সেবক যে সুধীর কর্মকার। তো তিনি আমাকে এবং আপনাদেরকে এই মন্দির সম্পর্কে কিছু বলে শোনাচ্ছে, আপনারা শুনুন এবং জেনে নিন। বলুন। এটা রামপ্রসাদের ভিটে বাড়ি, এই জন্যে বাড়ির মতোই আছে, মন্দিরের কোনো চূড়ো নেই। এই জায়গাটার নাম প্রথমে ছিল কুমারহাট, তারপরে হলো কুমারহট্ট, তারপরে হলো হাবিলি শহর, তারপর হলো হালি শহর। আর এইটা রামপ্রসাদের সাধন পীঠ, পঞ্চবটী পঞ্চমুণ্ডা আসন। আর 5 রকম গাছ আছে, বট, অশ্বত্থ, বেল, নীল, গাব। যেই গাব গাছটায় রামপ্রসাদ পদ্ম ফুল ফুটিয়েছিল সেই গাছটা নেই, নষ্ট হয়ে গেছে। আর 5 রকম মাথা আছে, চণ্ডালের মাথা, শিয়ালে মাথা, কুকুরের মাথা, কালো বিড়ালের মাথা, সাপের মাথা। এইগুলো পুঁতে রামপ্রসাদ তন্ত্র সাধনা করতেন।
রামপ্রসাদের ছেলে মেয়ে যখন ছোট ছোট ছিল তখন রামপ্রসাদ এইখানটাই বেড়া বাঁধছিল। তখন একা পারছিল না, মেয়েকে ডাকছে, মা জগদীশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে জামা। তখন ওরা ছোট, অত বুদ্ধি নেই, খেলাই মত্ত। তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিল। তখন একটু পরে মেয়ে এসে বলে, বাবা তোমার এতটা দড়ি কে ঘুরিয়ে দিল? কেন মা, তুই তো এসেছিলি। আমি তো বাবা খেলা করছিলাম। তখন রামপ্রসাদ মায়ের কাছে গিয়ে দেখে মায়ের হাতে তখনও দড়ি রয়েছে। তারপরে রামপ্রসাদ যখন ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সিরাজদৌল্লার দাদু আলিমুদ্দিন খান নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিল। রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে গিয়ে বলল, রামপ্রসাদ আমরা বেড়াতে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবো, চল। নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে। শ্যামনগর যেতেই শ্যামনগরের ব্রহ্মমণিমা বললেন, রামপ্রসাদ তোর গান একটু আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বললেন, মা গো, এখানে বসে শোনানোর মতো আমার সময় নেই। আমার গান যদি তোমার শোনার ইচ্ছা হয় তো ঘুরে শোনো। তখন গান শোনার জন্য মায়ের মুখ ছিল দক্ষিণে, ঘুরে পশ্চিমে হয়ে গেছিলো, এখনও ওই রকমই আছে। ওটাকে মূলাজোর কালী বলে। ওটা বামাখ্যাপা পৌষ মাসে প্রথম জোড়ামূল্য দিয়ে পুজো দিয়েছিল, ওই জন্যে মূলাজোর কালী বলে। সেই থেকে সব মন্দিরেই পৌষ মাসে মূল্য দিয়ে পুজো দেওয়া হয়, মায়ের সব মন্দিরে। তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি সেরস্থায় চাকরি করতেন। ওখানটায় হিসাবের খাতায় উনি হিসাব না লিখে সমস্ত মায়ের গান লিখতেন। তো উনি জমিদারকে ডেকে বললেন, কি পাগল ছাগল ধরে এনেছেন, দেখুন হিসাবের খাতায় কী করে। তখন জমিদার এসে খাতা দেখে বলল, এ কী করেছ রামপ্রসাদ? জমিদার বাবু, এছাড়া তো আমার মাথায় কিছু আসছে না। তখন মুনিপ বললে, এক্ষুনি তাইয়ে দাও। তখন জমিদার মুনিপকে বলল, মুনিপ যাও, তুমি তোমার কাজ করো, ও যা করছে করতে দাও। আর কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বলল, এত কঠিন কঠিন গান কে লিখেছে রামপ্রসাদ? তো সমস্ত আমি লিখেছি। প্রথম গানটা 2-3 লাইন শোনাও তো। তখন ওই গানটা শোনালো, দে মা আমায় জমিদারি আমি খারাপ নয় মা শঙ্কর। তখন জমিদার রামপ্রসাদকে বসিয়ে বুঝিয়ে বলল, রামপ্রসাদ তুমি বাড়ি ফিরে যাও, মায়ের সাধনা করো। তোমার 30 টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে, এতদূর তোমাকে কষ্ট করে আসতে হবে না। তো এই হালি শহরটাই পূর্ণ তীর্থস্থান। 5টা মায়ের মন্দির আছে। 1 নম্বর মা শ্যামাসুন্দরী, 2 নম্বর মা সিদ্ধেশ্বরী, 3 নম্বর এই মা জগদীশ্বরী, 4 নম্বর মা সুধাংশুবালা দেবী নিগমানন্দ স্ত্রী, 5 নম্বর মা রানী রাসমণি। রানী রাসমণি অষ্টসখীর 1 সখী ছিলেন। এছাড়াও এখানটায় চৈতন্য মহাপ্রভুর গুরুবাড়ি আছে, ঈশ্বর তোতাপুরী। ওনারা যখন নীলাচলে যাচ্ছিলেন চৈতন্য মহাপ্রভু, তখন এখানটায় গুরুর চরণধূলি নিতে এসেছিলেন। চরণধূলি নিয়ে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ওখান থেকে 1 মুঠো মাটি নিয়েছিলেন। ওই দেখে ওনার সাথে যত কেউ ছিল সবাই 1 মুঠো করে মাটি নিয়েছিল। নিতে নিতে ওখানে একটা ডোবা মতো হয়ে গেছিলো, ওই জন্যে ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা। মানে সবাই মাটি নিতে নিতে ওখানে ডোবার মতন হয়ে গেছিল, তাই ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা। তারপরে রামপ্রসাদ কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি খুব যাতায়াত করতেন। ওখানটায় উনি গিয়ে গান টান গাইতেন। ওই কৃষ্ণচন্দ্র রাজা ওনাকে কাব্য লিখতে দিয়েছিলেন। তখন বাড়ি এসে সর্বাণীকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণচন্দ্র রাজা আমাকে কাব্য লিখতে দিলেন, আমি কি পারবো? তুমি গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারলে কাব্য লিখতে পারবে না, এ কথা বলছো কী করে? বসো লিখতে। লিখে টিকে কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে কাব্য দিলেন। তখন কৃষ্ণচন্দ্র রাজা ওনাকে অনেক টাকা পয়সা দিচ্ছিলেন। এবং এখানে নাকি হালিশহরে অনেক একর জমি পর্যন্ত তাকে দিয়েছিল। বলছি, ওনাকে অনেক টাকা পয়সা দিচ্ছিলেন, উনি 1 পয়সাও নেননি। তখন কৃষ্ণচন্দ্র রাজা ভাবলেন, এনাকে তো টাকা পয়সা দিলে নেবে না, এনাকে কী দেওয়া যায়।
তখন অনেক ভেবে চিন্তে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে ওনাকে 31 একর জমি দিয়ে গেছিলেন। এই হালি শহরে। সব জমি যাবার পরে দীর্ঘদিন পড়েছিল, তখন সব দখল টখল হয়ে একটুখানি আছে। তারপরে কৃষ্ণচন্দ্র রাজা যখন খুব অসুস্থ হয়ে পড়লেন তখন আবার রামপ্রসাদকে দেখতে পেয়েছে। রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে গেছে। বনের মধ্যে রঘু ডাকাত ধরেছে, চল তোকে বলি দেবো। নিয়ে গিয়ে হাড়ি কাস্তে ঢুকিয়ে দিয়েছে, দস্যু খড়গ নিয়ে রেডি। তখন রামপ্রসাদ বলছেন, বলি দিবি, ঠিক আছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে দে। ঠিক আছে, করে নাও তোমার শেষ ইচ্ছা পূরণ। তখন ওই গানটা গাইছিল, তিলের দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি। তখন রঘু ডাকাত দেখছেন উনি যেই মাকে পুজো করতেন সেই মা হাড়ি কাস্তে, রামপ্রসাদ মায়ের আসনে বসে আছে। তখন মা রেগে উঠে রঘু ডাকাতকে বললেন, তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে বলি দিচ্ছিস, তোর কী চাই বল। বলে, মা গো, আমার অনেক সোনা দানা চাই। ঠিক আছে, তুই যেটা ধরবি সেটাই সোনা হয়ে যাবে। ও যেটা ধরছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। ওই টাইম ওর ছেলে এসছে, ওকে ধরেছে, ও সোনা হয়ে গেছে। তখন মায়ের হাতে পায়ে ধরে কান্না করছে, এ কী করলে মা, তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। ঠিক তাই করবি। তখন মা বললেন, এই সমস্ত লুটতরাজ মানুষ ধরে বলি দেওয়া এই সমস্ত ছেড়ে দিয়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি। হ্যাঁ মা, তাই করব। তখন ওনার ছেলের জীবন ফিরিয়ে দিল। তখন রামপ্রসাদকে এখানটায় এনে পৌঁছে দিয়ে গেল। রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাড়ি। রামপ্রসাদের বাবার নাম রাম সেন। রামপ্রসাদের মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী। রামপ্রসাদের স্ত্রীর নাম সর্বাণী সেন। দুটো মেয়ে ছিল, পরমেশ্বরী, জগদীশ্বরী। একটা ছেলে ছিল, রামদুলাল সেন। রামপ্রসাদের জন্ম 1720-তে। উনি 81-তে নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে 1781-তে গঙ্গায় লীন হয়ে যান, আর পাওয়া যায়নি। আর এখন এই মূর্তিটা আছে, এটা আসামের তেজপুর জমিদারকে মা স্বপ্ন দিয়েছিলেন। উনি সেই আসাম থেকে কস্তি পাথরের মূর্তি গড়ে এনে এখানটায় দিয়ে গেছিলেন। এটা রামপ্রসাদের ছোট মেয়ের নামে আছে, জগদীশ্বরী মা। মানে রামপ্রসাদ সেনের মেয়ের নাম জগদীশ্বরী ছিল, তার নামে এই মায়ের নাম। ওই রূপ ধরেই মা বেশি আসতো। তারপরে রামপ্রসাদের মূল কথাই ছিল, জাঁকজমকে করলে বোঝা, অহংকার হয় মনে মনে, লুকিয়ে মাকে করিস পূজা, জানবে না কো জগৎ জনে। এই হলো রামপ্রসাদ। রামপ্রসাদের জন্ম 1720-তে, রামকৃষ্ণর জন্ম 1836-এ, বামাখ্যাপার জন্ম 1837-এ। মন্দির রোজ খোলা হয় সকাল 7:30টায়। পুজো শুরু হয় সকাল 8টা থেকে। সকালে 8টা থেকে 12টা। 12টার পরে মন্দির বন্ধ হয়ে মায়ের ভোগ নিবেদন হয়। এই মায়ের ভোগের কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে 10টা, মূল্য 60 টাকা। আর বিকেলে খোলা হয় 4টের সময়। 4টে থেকেই দর্শনার্থীরা সমস্ত পুজো দিতে পারবে। মানে 4টা থেকে কটা পর্যন্ত? 8:30 অবধি পুজো দিতে পারবে। পুজো দিতে পারবেন দর্শনার্থী সব। আর কুপন সকাল 9টা থেকে কটা পর্যন্ত? 10টা। 10টা পর্যন্ত কুপন। আর ভোগ কখন দেওয়া হয়? 1টা থেকে ভোগ স্টার্ট হয়। ঠিক আছে। তারপরে এখানকার সব থেকে বড় উৎসব 26 জানুয়ারি মায়ের অন্নকূট মহোৎসব। এই অন্নকূট মহোৎসবের ভোগের কুপন 3 দিন আগে থেকে দেওয়া হয়। দাম একই, 60 টাকা। 60 টাকা। তো আপনারা দেখতেই পেলেন যে আমি এই মন্দিরেরই একজন স্বেচ্ছাসেবকের সঙ্গে কথা বললাম এবং তিনি যা বললেন আপনারা সবাই শুনে নিলেন। তো আশা করছি আপনাদের পুরো ঐতিহাসিক ঘটনা এই ভিডিওতে আমি তুলে ধরতে পারলাম। যে আমার সঙ্গে যে স্বেচ্ছাসেবক রয়েছে তিনি আজ যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলো, সেই কথাগুলি খুবই একটা মূল্যবান কথা। যে কথাগুলি আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরে নিজেকেও মনে করছি আমি অনেক কিছু জানতে পারলাম এই রামপ্রসাদ ভিটাতে এসে।
তো এই রামপ্রসাদ সেনের এই ভিটা বাড়ি, যে এটাকে ভিটা বাড়ি এই কারণে বলা হচ্ছে, এর কোনো মন্দিরের কোনো চূড়া বা কিছু নেই। যদি মন্দিরের চূড়া থাক, তো আমি আজকে এসেছিলাম হালিশ শহরের রামপ্রসাদ সেনের ভিটা বাড়িতে। তো এই ভিটা বাড়িতে এসে আপনাদের কিছু তথ্য যতটা আমার জানা ছিল এবং এখানকার সদস্য আপনাদেরকে যতটা দিল, সমস্ত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই রামপ্রসাদ ভিটাতে যখন আপনারা পুজো দিতে আসবেন, পুজো দিতে আসার সময় আপনারা এখানে সমস্ত পুজোর সরঞ্জাম আপনারা এখানেই পেয়ে যাবেন। পুজোর ডালা থেকে শুরু করে মালা, ফল, মূল, মিষ্টি সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে আসলে আপনাদের সঙ্গে করে কিছু নিয়ে আসতে হবে না। পুজোর ডালা থেকে শুরু করে ফল এবং মিষ্টি সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত স্টলগুলি বসে আছে, যে স্টলের মধ্যে আপনারা পুজোর সমস্ত সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। একটা স্টলের নাম বলছি, গোবিন্দ দর্শকর্মা ভাণ্ডার, নাম গোবিন্দ কুণ্ডু। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আগের থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভোগের কুপন নেওয়ার জন্য সকাল 8টা থেকে 9টার মধ্যে এখানে এসে যোগাযোগ করবেন। কুপন মূল্য 60 টাকা। আরও সব স্টলগুলি বসে আছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এসে সমস্ত পুজোর সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো গাড়ির ওখানে পার্কিং ব্যবস্থা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য একটা জায়গা করে রেখেছে, যে আপনারা গাড়ি নিয়ে আসলেও এখানে গাড়ি পার্ক করতে পারবেন। এবং এখানে একটা মিউনিসিপ্যালিটি থেকে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট তৈরি করে রেখেছে, আপনারা এসে এটাও ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন।